উত্তরা থেকে কিছুটা দূরের এই জায়গাটাকে শহর থেকে একেবারেই জনবিচ্ছিন্ন বলা যায়। গ্যাস সংযোগ নেই, ইলেকট্রিসিটি সন্ধ্যার পর যাওয়া আসার মধ্যেই থাকে। আজমপুর বাস স্ট্যান্ড থেকে বাইকে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। ডেভেলপার কোম্পানিগুলো তো পারলে শহরের সব লেকে বালু ঢেলে রাতারাতি অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলে। রিজভি মাস 6 আগে আবাসন মেলায় গিয়ে লটারিতে একটা ফ্ল্যাট জিতেছে। বছরখানেক হলো বিয়ে করেছে সে, প্রেমের বিয়ে। অপর্ণা তার স্ত্রীর নাম। নিজেদের পছন্দের বিয়ে করায় 2 পরিবারের কেউ ওদের বিয়েটা মেনে নেয়নি। মফস্বলের ছোট শহর ছেড়ে ওরা চলে আসে ঢাকায়। রিজভি ডিগ্রি পাশ করেছে কিছুদিন আগে। এই যোগ্যতা নিয়ে ঢাকা শহরে চাকরি পাওয়া খুব কঠিন। তারপরেও কলেজের এক শিক্ষকের পরিচয় বেশ ভালো একটা কর্পোরেট কোম্পানিতে পিএস এর কাজ পেয়ে যায় সে। কাজ ভালো করে, তাকে বস খুব পছন্দ করে। দুজনের সংসার খেয়ে পড়ে ভালোই চলছিল। এর মাঝেই অফিসের কাজে এই মেলায় গিয়ে সে ফ্ল্যাটটা লটারিতে পেয়ে যায়। রহমত বিল্ডার্সের এই আবাসিক প্রজেক্টে রিজভি আর অপর্ণা উঠেছে মাস 3 হলো। রিজভির অফিসটা বেশ দূরে। সেই সকাল 7টায় বের হয় আর ফিরতে রাত 10টা বাজে। সারাটা দিন যেন কাটতেই চায় না। একটা ঘোর তাকে আচ্ছন্ন করে রাখে। অপর্ণা, কোথায় তুমি? 3টা বাজে, এত রাতে কোথায় গেল? এ কি, তুমি এই শীতের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছো? শরীর খারাপ করেনি তো? গায়ে তো কোনো শালও জড়ানো নেই। আমার গরম লাগছে। তোমার কি শীত করছে? তোমার কি হয়েছে বলো তো? এসো, ভেতরে এসো। আরে, তোমার গায়ে তো বেশ জ্বর। আমি ঠিক আছি। তোমার না কাল অফিস আছে? সেই 6টায় উঠতে হবে। তুমি কেন ঘুম থেকে উঠলে? কাল সরকারি ছুটি অপর্ণা। ও আচ্ছা। এসো, ভেতরে চলো। 20 তলার উপর থেকে এই জায়গাটা কেমন অদ্ভুত দেখায় না রিজভি? যেন মেঘের সমুদ্রের ওপর এই পুরো প্রজেক্টটা ভাসমান জাহাজ। এখানকার বাসিন্দারা সেই জাহাজের অভিযাত্রী আর নাবিক। কি সব আবল তাবল বলছো অপর্ণা? ইস, তোমার গায়ে কি পরিমাণে জ্বর দেখো তো। আর কোনো কথা না, ভেতরে চলো। কি ঘুম ভাঙলো তাহলে? গুড মর্নিং। মর্নিং। দুপুর 1টা বাজে ম্যাডাম। সে কি, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকুনি কেন? সারাটা রাত তুমি জ্বরে ছটফট করেছো, আর সকালেই ঘুমালে, তাই আর তোমাকে ডাকিনি। বাই দ্য ওয়ে, ঘুমালে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে। তাই বুঝি? একটা ছুটির দিনে তুমি বাড়িতে আর আমি ঘুমাচ্ছি। আমি খুব খারাপ একটা বউ, তাই না? মোটেও না। বাই দ্য ওয়ে, রান্না বান্না কিন্তু সব শেষ। আজ আমি রান্না করেছি। কেন তুমি এসব করতে গেলে? আচ্ছা, আমি কিন্তু অত খারাপও রান্না করি না। আমি গরম পানি দিয়েছি বাথরুমে, তুমি এই যাও, গোসল করে নাও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি খুব ভালো। আর তুমি আমার আলো। ও বাবা, এত কিছু করেছো তুমি! পোলাও, ডিমের কোরমা, রোস্ট, কাবাব, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু আলুর কাবাব, মায়ের রেসিপি। আমার খুব পছন্দের, জানো। কতদিন মায়ের হাতে রান্না খাই না। আমার জন্য তোমাকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে, তাই না? তুমিও তো ছেড়ে চলে এসেছো। বাবা মা তো অনেক আগেই ছেড়ে চলে গেছে। মামার সংসারে যে অপমানের মধ্যে ছিলাম, তুমি বরং সেখান থেকে আমাকে বাঁচিয়েছো। যে লোকটার সাথে মামা আমার বিয়ে দিতে চেয়েছিল, তার মেয়ে আমার বয়সের, সে রাতে ওভাবে পালিয়ে না এলে সুইসাইড ছাড়া আমার আর কোনো ওয়ে থাকতো না। আহা অপর্ণা, বাদ দাও তো এই সমস্ত কথা। আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, চলো খেতে বসি। পোলাও আর মুরগির রোস্টটা কিন্তু দারুণ হয়েছে। তোমার একটা রেস্টুরেন্ট দিয়ে দেওয়া উচিত। তাই বুঝি? আচ্ছা, কোনো একদিন দিব না। ঠিক আছে। কলোনি নাম্বার 13 নামটাই যেন কেমন অদ্ভুত। 13 সংখ্যাটাকে এমনিতে অশুভ বলা হয়। একটা সংখ্যা, তার আবার শুভ অশুভ। লোকালয় থেকে এত দূরে একটা আবাসিক প্রজেক্টের নাম এমন কি দিল সেটা রিজভি জানে না। 3টা বড় বড় 10তলা বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট রয়েছে। এখানকার মানুষগুলো কেমন যেন নিজেদের মতো থাকে। রিজভি লিফট দিয়ে নামবার সময় ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু এরা কেউ কথার উত্তর দেয় না। কেমন যেন ভাবলেশহীন অভিব্যক্তি। মাঝে মাঝে রিজভির মনে হয় এরা মানুষের মতো দেখতে, কিন্তু কি যেন একটা নেই। কলোনি নাম্বার 13-এর ভেতরের বাতাসটা কেমন যেন ভারী। সবসময় এখানকার তাপমাত্রা
বেশ ঠান্ডা থাকে। কি যেন একটা রহস্য লুকিয়ে আছে কলোনি নাম্বার 13-এ। চাচা 1 প্যাকেট টি ব্যাগ দিবেন, আর সাথে আধা কেজি চিনি, আধা কেজি আদা, আধা কেজি রসুন, আর একটা তেল, 1 ডজন ডিমও দিয়ে দিন। আচ্ছা, স্যারে কি নতুন বিবাহ করছেন? না মানে 1 বছর হয়েছে, এখানে উঠেছি অল্প দিন হলো। ম্যাডাম রে বাসায় একা রাইখা বেশি রাত পর্যন্ত বাইরে থাকেন না। কেন? নতুন জায়গা, সে ডরাইতে পারে। আপনার সাথে কি অপর্ণার দেখা হয়েছে? যে উনি গত পরশু সন্ধ্যার সময় এইখানে হাঁটছিলেন, আপনাদের বিল্ডিংটা খুঁজে পাচ্ছিলেন না, পরে আমি দেখায় দিছি। সন্ধ্যার সময় অপর্ণা নিচে হাঁটতে বের হয়? কই, আমাকে তো বলেনি। সারাদিন একা একা থাহে, একটু হাওয়া বাতাস পাইলে মনটা ভালো থাকে। এই লন আপনার সদাই পাতি। ও আচ্ছা, আসি চাচা, আসসালামু আলাইকুম। যে আল্লাহ হাফেজ। এই নাও তোমার চা। ও থ্যাংক ইউ। তোমার কি হয়েছে বলো তো? আসার পর থেকে এখানে চুপচাপ করে বসে আছো, কাপড়ও পাল্টালে না। খাবে না? অপর্ণা, তুমি একটু বসো, তোমার সাথে কিছু কথা ছিল। বলো, কি বলবে? তুমি কি সন্ধ্যায় নিচে হাঁটতে বের হও? কই না তো, ছাদে গিয়েছিলাম 2 বার। একটা অদ্ভুত ব্যাপার কি জানো, এই কলোনিতে কোনো ছোট বাচ্চা নেই। তুমি সত্যি নিচে যাওনি? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? না, তেমন কিছু না। নিচের মুদি দোকানে চাচা বলল সেদিন সন্ধ্যায় তুমি নাকি নিচে হাঁটছিলে, বিল্ডিং খুঁজে পাচ্ছিলে না বলে তখন তিনি দেখিয়ে দিয়েছে। সেটা ঠিক, এক মধ্যবয়স্ক লোকের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি ছাদ থেকে নেমে করিডোরে আমাদের ফ্ল্যাটটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ এক্সিটের সিঁড়ি দিয়ে উনি এসে আমাকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলেন। জানি না, এই জায়গাটা কেমন যেন আজব লাগে আমার, কেমন ঠান্ডা, নিস্তব্ধ। এখান থেকে বের হলে মনে হয় ঘাট থেকে একটা ভার কমে গেল। তুমি শুধু শুধু আজে বাজে চিন্তা করছো। চলো খেতে চলো। আজকে তোমার পছন্দের ফুলকপি, ছোট আলু, মাগুর মাছ, বুটের ডাল আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনা। বাহ, কিসে ক্ষুধা পেয়েছে। চলো চলো। এতক্ষণে মনে পড়লো খিদে পেয়েছে। চলেন জনাব। কত সুন্দর একটা ছাদ, কিন্তু কোনো গাছপালাই তো নেই। এই যে শুনুন, এই যে, আপনার নাম কি সাদিয়া? আপনি কি আমার সাথে কথা বলছেন? জি, মানে আপনি যে টি শার্টটা পরে আছেন ওটার পেছনে সাদিয়া লেখা, তাই ভাবলাম আপনার নাম সাদিয়া। জি, আমার নাম সাদিয়া। যাক, কাউকে তো পেলাম যে কথা বলে। জানেন, এখানকার সবাই না খুব অদ্ভুত, কেউ কথা বলে না। আর আজব ব্যাপার হচ্ছে, এই কলোনিতে কোনো বাচ্চা কাচ্চাই নেই। বাচ্চা কি? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি ছোট বাচ্চাদের কথা বলছি। বিকেলে আমি ছাদে উঠি, একবার নিচেও গিয়েছিলাম, কোথাও কোনো ছোট বাচ্চা দেখলাম না। আপনি মানব শিশুদের কথা বলছেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাকে এখন যেতে হবে, বিদায়। ও আচ্ছা আচ্ছা, আপনি কত নম্বর ফ্ল্যাট আর কোন ব্লকে আছেন? কলোনি নাম্বার 13। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আরে কোথায় যাচ্ছেন? আরে শুনুন, কি আজব, এ কি, এ তো মনে হলো হাওয়া মিলিয়ে গেল। কীরকম একটা জায়গা! এর চেয়ে আমার আরামবাগের চিলেকোঠার ছোট্ট বাসাটাই ভালো ছিল। মানুষের কোলাহল ছিল, শান্তি ছিল। এখানে থেকে মরে গেলেও কারো কোনো খোঁজ খবর থাকবে না। এত নীরব, নিস্তব্ধ। ছাদ থেকে তাকালে মনে হয় মেঘের মধ্যে 3টা বিল্ডিং ভাসছে, কোনো দিগন্ত রেখাই নেই। আপনি এই সাজবেলায় ছাদে দাঁড়ায় একা একা কার লগে কথা কইতাছেন আপা? কে? ও আচ্ছা, আপনি? না, এমনিতে হাঁটতে এসেছিলাম। আপনি তো সেদিন আমাকে ফ্ল্যাট চিনিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আপনার সাথে কি আমার হাজব্যান্ডের দেখা হয়েছিল? যে আমি এইখানকার স্থানীয়, নিচে একটা মুদির দোকান চালাই।
আর একটা ব্লকের কেয়ারটেকার। আপনি কি রিজভিকে বলেছেন আমি নিচে হাঁটতে বের হয়েছিলাম? কিন্তু আপনার সাথে তো আমার দেখা হয়েছিল সিঁড়িতে। সব কথার ব্যাখ্যা থায় না আফা। আমি এখন যাই, আপনি বাসায় চলে যান। এইখানে বেশিক্ষণ একা থাকা ঠিক না। আমি এখন যাই। আরে বলতে না বলতে লোকটা কোথায় গায়েব হয়ে গেল? উফ, কি যে হচ্ছে এখানে! উফ, মাথাটা বেশ ধরেছে। এক কাপ গরম কফি হলে ভালো হতো। এখন আবার কে এলো? আরে আপনি? আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই, প্লিজ আসুন না, ভেতরে আসুন, বসুন। আপনি কফি খেতে চাচ্ছেন? আপনি জানলেন কিভাবে? স্নায়ু উদ্দীপনা বাড়াবার জন্য মানুষেরা উষ্ণ তরল খেয়ে থাকে। হ্যাঁ মানে সেটা ঠিক আছে। আচ্ছা, আপনি এরকম অদ্ভুতভাবে কথা বলেন কেন? মানে আপনি কি সায়েন্টিস্ট? আমি সাদিয়া। আপনার মাথায় যে ধরনের প্রদাহ হচ্ছে তার জন্য কফির চেয়ে সঙ্গীত ভালো কাজ করতে পারে। আপনি গানের কথা বলছেন তো? গান শব্দ সমষ্টিকে এক করে সুরারোপ করা হয়। বাদ্যযন্ত্রের আওয়াজকে সঙ্গীত বলা হয়। আপনার এখানে এরকম কিছু বাজছে। আমার ক্লাসিক্যাল মিউজিক খুব পছন্দ। এটা পণ্ডিত রবিশঙ্করের সেতার, আমার ল্যাপটপে বাজছে। আমি কিন্তু বেশ কফি বানাই। আমি খুব খুশি হব আপনি যদি এক কাপ কফি খেয়ে বলতেন কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এই যে কফি রেডি। এটা বিস্কুট, হাতে বানানো, সবাই খুব পছন্দ করে, নিন। ধন্যবাদ। আপনার সাথে আর কে কে থাকে, মানে আপনার বাসায়? আমি একা থাকি। অত বড় ফ্ল্যাটে একা থাকেন? ভয় করে না? ভয় একটি যুক্তিহীন আপেক্ষিক অনুভূতি। এটার অস্তিত্ব নির্ভর করে ব্যক্তি চাহিদার উপর। ও, আপনি তাহলে লেখক। কি সুন্দর ব্যাখ্যা করেন। আমাদের কলেজের ফিলোসফির তামান্না ম্যাডাম এভাবে কথা বলতেন। আমি যা বললাম সেটা দর্শন নয়, লজিক্যাল ইভ্যালুয়েশন। আপনার কফি এবং বিস্কুট অত্যন্ত সুস্বাদু। আমি এরকম কিছু এর আগে খাইনি। ধন্যবাদ। আপনার মিষ্টি বেশি পছন্দ নাকি ঝাল? লাল পানীয়, স্নায়ু উত্তেজক তরল, যা নিউরন কোষে ছড়িয়ে পড়ে চরম স্বস্তির অনুভূতি দেয়। সেটা আবার কেমন খাবার? আপনি কি সেটার স্বাদ গ্রহণ করতে চান? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনার জন্য নিয়ে আসব। আজ তাহলে যাই। এত তাড়াতাড়ি চলে যাবেন? বসুন না আরো কিছুক্ষণ। রিজভির আসতে আসতে রাত 10টা বাজে। একা একা খুব বোর লাগে জানেন। আমাকে যেতে হবে। বিদায়। আচ্ছা ঠিক আছে। হে কি, কোথায় গেল? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? 6টার অফিস শেষ করে 7টায় বাড়ি চলে এলে? আজকে তো বাসে আসিনি, গাড়িতে এলাম। অফিস থেকে বের হয়ে একটা গাড়ি এসে সামনে দাঁড়ালো, আর কলোনি নাম্বার 13 লেখা ছিল ইয়েলো ক্যাপটার উপরে। আর ড্রাইভার বলল কলোনি থেকে বাসাটা দূরে বলে ওখানকার অভিবাসীদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। আর কি যে ঝড়ের বেগে ড্রাইভার গাড়ি চালালো, এত চেনা রাস্তাও খুব অচেনা লাগছিল জানো। আমি মনে হয় ঘুমিয়েও পড়েছিলাম, ওই আমাকে ডেকে ওঠালো। ও এই নাও, এইটা তোমার জন্য। ফুল? হ্যাঁ, আমাদের কলোনির সামনে নতুন একটা ফুলের দোকান হয়েছে। গোলাপগুলো খুব ভালো লাগছিল, তাই নিয়ে এলাম তোমার জন্য। তাই বুঝি? অসংখ্য ধন্যবাদ। তোমাকে তো আর কিছু দিতে পারি না। আগে তাও সন্ধ্যার পরে একটু সময় দিতে পারতাম। এখানে আসবার পর অফিসটাও এত দূরে হয়ে গেল। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমি খুব খুশি। সত্যি? সত্যি। রাত 2টো বাজে। বাইরের মৃদু আলোয় ঘড়ির কাঁটাটা খুব ভুতুড়ে দেখাচ্ছে। অপর্ণার রিজভি গভীর ঘুমে মগ্ন। হঠাৎ করেই বাইরের আলোগুলো জ্বলতে নিভতে লাগলো। কিছু সার্চ লাইট এসে ওদের ঘরের দেয়ালে অনিয়মিত জ্যামিতিক ছকের মতো ঘুরতে লাগলো। দেয়ালে একটা লেখা ফুটে উঠেছে, কলোনি নাম্বার 13।
একটু পরে ঘরের সবগুলো জিনিস যেন গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্যে ভাসতে লাগলো। হঠাৎ একটা কালো ছায়ার আবির্ভাব হলো। ছোট থেকে ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো, সব আলোকে গ্রাস করে। সেই সময় রিজভির ঘুম ভেঙে যায়। এ কি সবকিছু এমন আকাশে ভাসছে কেন? এর মানে কি? কে কে ওখানে? কে আপনি? এই ঘুমের মধ্যে কার সাথে কথা বলছো? অপর্ণা, অপর্ণা দেখো কি হচ্ছে এখানে। কি হয়েছে? এ কি, আমি ভুল দেখছি? না, তুমি ভুল দেখছো না, যা দেখছো সঠিক দেখছো। আমরা অবিশ্বাস্য ব্যাখ্যাতীত একটা জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার খুব ভয় করছে। রিজভি, এটা কি ছুটে আসছে আমাদের দিকে? ভয় পেও না, ভয় পেও না। আমার মনে হচ্ছে এখানে যাই থাকুক না কেন সেটা আমাদের ক্ষতি করবে না। এই দেখো, আমাদের আমাদের খাটটা আকাশে ভাসছে। Welcome to colony number 30. তুমি ঠিক আছো তো? সবকিছু আবার আগের জায়গায় চলে গেল। এসব কি হচ্ছে রিজভি? আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। অপর্ণা শান্ত হও। প্লিজ নিয়ে চলো। অপর্ণা শান্ত হও, শান্ত হও। সকাল হোক, আমি দেখি কি করা যায়। এখন ঘুমাও তুমি। আমার ঘুম আসবে না। নিশ্চয়ই আসবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে। স্যার, শরীরটা ভালো না নাকি? না না, সেরকম কিছু না, আমি ভালোই আছি। এক কাপ চা দিয়েন তো। বসেন, দিতেছি। আচ্ছা চাচা, আপনি এখানে কত বছর আছেন? সেইটা তো মেলা বছর। কেন, কোনো অসুবিধা হয়েছে? না, তেমন কিছু না। আচ্ছা, এই জায়গাটা কি রহমত বিল্ডার্সের? সেইটা তো কইতে পারি না, তয় এইটা জানি জমিটা বিক্রি হয়ে গেছে। আমি শুরু থেকেই এইখানে আছি। আচ্ছা চাচা, কখনো কি আপনি এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছেন? পৃথিবীতে তো কত আজব ঘটনাই ঘটে, সবটা কি আমরা কইতে পারি? আমরা মানুষরা মনে করি আমরাই বুঝি দুনিয়াতে একা। ওই আকাশের মধ্যে আমাকে মতো আর একটা দুনিয়া থাকতে পারে, সেইখানে এইরকম মানুষও থাকতে পারে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু জানতে হয় না, যেইটুকু জানার এমনিতেই যাই না যাইবেন। বেশি যাই না ফেললে বিপদ। অফিসে যান, দেরি হয়ে যাইতেছে। চিন্তা করবেন না, আপা ভালোই থাকবো। আমি আছি, আপনি নিশ্চিন্তে অফিস যান। মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যালো। হ্যাঁ আমি। ও তুমি, এটা আবার কার নাম্বার? এটা অফিসের নাম্বার, আজকেই দিল। পোস্টপেইড, বিল অফিস দিবে। বাহ, বেশ ভালো তো। তুমি কি করছো? তেমন কিছু না, বই পড়ছিলাম। এই দুপুর 2টার সময় তুমি বই পড়ছো? মানে কি, খেয়েছো কিছু এখনো? খাবো, গোসল করে নেই, পানি গরম করতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, গোসল করে খাওয়া দাওয়া করে নাও। আর রাতে কিছু রান্না করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? সারপ্রাইজ বলতে হয় না, অপেক্ষা করো, এসে বলছি। আর এখন রাখি, টেক কেয়ার। ওকে। এবার কি ঠান্ডাটাই না পড়েছে। কে কে ওখানে? Welcome to colony number 30. কে আপনি? কি চাই আমার কাছে? Let's have some time travel. কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। Close your eyes. I will show you everything. অপর্ণা কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। সে কোনো কথা বলতে পারছিল না। মনে হচ্ছে কিছু একটা তাকে স্থির করে রেখেছে, কিন্তু সামনে সবকিছু সে দেখতে পাচ্ছে। একটা ঘন কুয়াশার চাদর ভেদ করে কেমন ধূসর কালো একটা জগতে সে প্রবেশ করলো।
প্রাণের স্পন্দন রয়েছে, কিন্তু তাও কোথাও যেন প্রাণ নেই। কি শীতল ভারী একটা চাপ সে অনুভব করছে। একটা কালো রঙের লোক, তার আশপাশে কালো আলখেল্লার মতো পোশাক পরা কিছু যান্ত্রিক অবয়ব, চকচকে ইস্পাতের মুখোশ পরা, তার চারপাশে দেখা যাচ্ছে। একটা বিরাট বড় গোল চাকতি, সেখান থেকে অদ্ভুত সব আলো বের হচ্ছে, সেটা শূন্যে ভাসছে। চোখটির নিচ থেকে একটা সিঁড়ি বের হয়ে আছে, সেখান থেকে একটা অবয়ব অপর্ণার দিকে এগিয়ে আসছিল। ধীরে ধীরে কালো বিন্দুটা বড় হতে লাগলো। এখন সেটা স্পষ্ট মূর্তি ধারণ করলো। তার ধাতব হাতে একটা স্বচ্ছ কাচের জার, যেখানে রেড ওয়াইন দেখা যাচ্ছে। সে সেটা অপর্ণার দিকে এগিয়ে দিল। এই নাও রেড ওয়াইন, তুমি খেতে চেয়েছিলে। সাদিয়া, এখানে কি হচ্ছে? এরা কারা? তুমি এরকম অদ্ভুত জামা কেন পরেছো? সময় হলেই তুমি সব জানতে পারবে। তুমি এখন এই রেড ওয়াইনটা নাও। না, আমি এটা খেতে চাই না। আমি চলে যেতে চাই। আমার ভালো লাগছে না। আমরা না চাইলে তুমি কখনোই এখান থেকে যেতে পারবে না। এটা অবশ্যই তোমাকে খেতে হবে। না না, আমি চাই না এটা খেতে। এবার সিস্টেম সক্রিয় হয়েছে। ছাড়ো আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। যেতে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। অপর্ণা, কি ব্যাপার? দরজা খুলছো না কেন? অপর্ণা, 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 দরজা খোলো অপর্ণা। বুঝতে পেরেছি, চাবি দিয়ে দরজা খুলতে হবে। অপর্ণা, এ কি সব লাইট বন্ধ কেন? এই ঘরেও তো কেউ নেই। আচ্ছা, বারান্দায় দেখি। না, এখানেও তো কেউ নেই। আরে, সারা ঘরে তো পানি কেন? বাথরুমে আছে নাকি? অপর্ণা, এই অপর্ণা, কি হয়েছে তোমার? সারাটা গা ঠান্ডা, কতক্ষণ এভাবে পড়েছিলে? অপর্ণা, শুনতে পাচ্ছ? আমি এখানে থাকবো না, আমি খাবো না এই পানীয়। ওকে যেতে দাও, প্লিজ যেতে দাও। অপর্ণা, কি হয়েছে তোমার? কি খেতে বলেছে তোমাকে? রিজভি ওরা আবার আসবে। কালো আলখাল্লা পড়া, লোহার চাকতি, অনেক আলো, অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি এখন একদম কথা বলো না, রেস্ট নাও। আমি করিম মিয়াকে বলেছি, সে এখনই ডাক্তার নিয়ে আসছে। ওই তো চলে এসেছে। আমি দরজা খুলে দিয়ে আসছি, তুমি চুপ করে শুয়ে থাকো। অনেক ধন্যবাদ করিম মিয়া। উনি ডাক্তার? যে আপনাকে কোথায় যেন দেখেছি। আমি কলোনি নাম্বার 13-এ থাকি। আপনার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল। ও আচ্ছা, আসুন, ওই তো ওই ঘরে আছে। রিজভি, এই যে এসে পড়েছি আমি। কেমন আছেন অপর্ণা? আপনি? জি, কেমন আছেন? ওকে কেন এনেছো এখানে? ওকে দেখেছি একটু আগে, আমাকে জোর করে সেই পানীয় খাওয়াচ্ছিল। ওকে চলে যেতে বলো রিজভি, ওকে চলে যেতে বলো। অপর্ণা, কাম ডাউন। উনি ডাক্তার। তুমি ঘুমের ঘরে কি না কি দেখেছো? চুপ করে শুয়ে থাকো। ম্যাডাম, প্লিজ কিছু মনে করবেন না। শরীরটা খারাপ তো, খুব ভয় পেয়েছে, তাই আবল তাবল বলছে। কোনো সমস্যা নেই। হাতটা দেখি, আপনার পালস চেক করতে হবে। কি বুঝলেন ডাক্তার? উনার প্রেশার অনেক লো, কোনো কারণে স্ট্রেসে আছেন, তাই সুগার লেভেল ফল করেছে। উনার ঘুমের দরকার। আমি একটা সিডেটিভ আর মাসল রিল্যাক্সেন্ট দিয়ে যাচ্ছি। ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে। আর উনাকে একটু বাইরে নিয়ে যান, এতে উনি বেটার ফিল করবে।
থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি তাহলে আসি। টেক কেয়ার অপর্ণা। স্যার, আমি ওনারে আগায় দিয়া আহি, কোনো কিছু লাগলে আমারে ফোন কইরেন, আমি আশেপাশেই আছি। হ্যাঁ ঠিক আছে করিম মিয়া। এই জায়গাটা কেমন যেন, তাই না? এই গাছগুলোও কেমন যেন, আমি আগে কখনো এরকম গাছ কোথাও দেখিনি। হতেই পারে, বিজ্ঞান ও প্রযুক্তি কত দূর এগিয়ে গিয়েছে। জিন প্রযুক্তির মাধ্যমে কত রকমের গাছের উদ্ভব হচ্ছে। এখানে আমি কোনো পাখি পর্যন্ত দেখিনি, মাঝে মাঝে একটা কালো বিড়াল দেখা যায়। শহর থেকে অনেক দূরে, হয়তো এই কারণে এখানে আর কোনো পাখি রাখি নেই। চলো তোমাকে ওদিকটাতে নিয়ে যাই, তোমার ভালো লাগবে। এ কি, নীল আর লাল রঙের ঘাস? এই রাস্তাটাও কেমন লালচে। এসো আমার সাথে। এত বড় একটা লেক এখানে আছে, আমি তো জানতামই না। কিন্তু হ্যাঁ তুমি তাই দেখছো, কুচকুচে কালো রঙের পানি। কি অদ্ভুত। আরো অদ্ভুত কিছু তোমাকে দেখাই। এই নাও, এই ঢিলটা পানিতে ছোড়ো। কি আশ্চর্য, ঢিল ছোড়ার পর লাল রঙের ঢেউ হচ্ছে, আর কেমন একটা ঘন্টা বাজার শব্দ হলো। এই পাশে একটা রাস্তা আছে, সেটা দিয়ে আমি কলোনি থেকে বাইরে যাই। চলো তোমাকে আজকে সেই ফুলের দোকানটাতে নিয়ে যাই। ওটার পাশে একটা ফুচকার দোকানও আছে। ফুচকা খাবে না? ফুচকা কতদিন খাই না, চলো চলো চলো। আরে এইখানেই তো গেটটা ছিল, কোথায় চলে গেল? সামনে যেতে পারছি না কেন? সামনে তো পথ দেখা যাচ্ছে, কিন্তু এগোতে পারছি না। মনে হচ্ছে অদৃশ্য কি যেন একটা পথটাকে আটকে রেখেছে। এরপর কোনো রাস্তা নেই। আমি সেদিন নিচে নেমেছিলাম হাঁটার জন্য, কিন্তু ঘুরে ফিরে আমি একই জায়গায় ফিরে আসছিলাম। আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। ছাদে গেলে বা সিঁড়ি দিয়ে নামার সময় এরকম হয়, মনে হয় যেন একই জায়গায় বারবার ঘুরছি, কেমন একটা গোলক ধাঁধার মতো। এখানে একটা ছোট মাঠ আছে, চলো তোমাকে ওখানে নিয়ে যাই। এত বড় একটা মাঠ আমি তো সেদিন দেখলাম না। এমন অদ্ভুত কেন এটা? মাঝখানে দেখো কেমন গভীর একটা খাদ। এটা খাদ না, এটা দেখতে এমন, কিন্তু এটার উপর দিয়ে হাঁটা যায়। কি বলছো তুমি? এসো আমার সাথে। কি অদ্ভুত, আসলেই তো। দেখো দেখো, এখানে আমাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এগুলো সব খেয়াল করেছি গত সপ্তাহে, তোমাকে বলা হয়নি। এমনিতেই যা সব হচ্ছে তাতেই তুমি শকে আছো। আমি তোমাকে বাড়তি চিন্তা ফেলতে চাইনি। গত 3 দিন ধরে আমি যখনই কলোনির গেটটার সামনে আসি অফিসে যাওয়ার জন্য, আমি ঠিক মনে করে বলতে পারবো না কিভাবে অফিসে পৌঁছালাম। ওই সময়টুকুতে আমার সাথে কি হয় আমি জানি না, কিছুতেই মনে করতে পারি না। একসময় মনে হতো হলিউডে যেসব সাইফাই মুভিগুলো দেখায় তা কেবলই নিছক কল্পনা, কিন্তু নিজের চোখের সামনে দেখতে পেয়ে নিজেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা যাই হোক, সরি অপর্ণা, তোমাকে ফুচকা আর খাওয়াতে পারলাম না। খাবারকে সবসময় সংরক্ষিত করে রাখতে হয়। কিছু খাবার পচনশীল, যার মধ্যে খুব দ্রুত ব্যাকটেরিয়ার মতো জীবাণু সংক্রমণ হয়, যা আপনার পরিপাকতন্ত্রে প্রদাহ তৈরি করতে পারে। আরে ডাক্তার সাহেব, আপনি এখানে? জি, আমি এখানেই থাকি। এখানেই থাকেন মানে? আমি কলোনি নাম্বার 13-এ থাকি। না মানে কোন ব্লকে? আপনি ফুচকা খেতে চেয়েছিলেন। যদি খুব ব্যস্ত না থাকেন আমার বাসায় চলুন। হ্যাঁ হ্যাঁ, যাওয়া তো যাই। এখানে আসবার পর কখনোই কারো বাসায় যাওয়া হয়নি, আপনি ছাড়া তো কারোর সাথে দেখাও হয়নি। ভালোই হবে, আসুন আমার সাথে। এটা আবার কোন রাস্তা? এটা ব্যাক ইয়ার্ডের রাস্তা। ও আচ্ছা, আসুন। System loaded. Ready for the settle count. 5, 4, 3, 2, 1. Have a safe journey. লিফট তো মনে হয় নিচে যাচ্ছে। আমি ওখানেই থাকি। অপর্ণা আমার হাত ধরে থাকো। কানের মধ্যে একটা চাপ অনুভব করছি, ঘাড়েও চাপ লাগছে। আপনাদের পাশেই দুটো মাস্ক লাগানো আছে,
ওটা পরে নিন। মস্তিষ্কে অক্সিজেনের অভাব হচ্ছে, ঠিক হয়ে যাবে। আপনি পড়বেন না? আমার প্রয়োজন নেই। আসুন, ভেতরে আসুন। আমি তাহলে ঠিকই ধরেছিলাম, আপনি সায়েন্টিস্ট। না, উনি ডাক্তার। আপনারা বসুন, আমি আসছি। সোফাটা জানি কেমন নরম থলথলে, বসতে আরাম লাগছে ঠিকই, কিন্তু কেমন যেন অদ্ভুত, তাই না? এই ঘরটা আলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না। লাইট সোর্স কোথায়? দেখো কত পুরনো একটা গ্রামোফোন, একটা লং প্লে বাজছে, কিছু একটা লেখা আছে উপরে, রয়্যাল রোস্ট 10 ইঞ্চ এলপি 1952। হ্যাঁ, এটাকে ভিনাইল রেকর্ড বলা হয়। আমার অফিসের বস শৌখিন মানুষ, পুরনো জিনিসের কালেকশন আছে তার কাছে। আমাকে সেগুলোর একটা লিস্ট করতে দিয়েছিলেন। কিন্তু 1952 সালের রেকর্ড অনেক পুরনো আর খুব রেয়ারও। কি অদ্ভুত ধরনের ফুল এগুলো, মনে হচ্ছে এই সুরের তালে তালে ওরা দুলছে। আর তুমি দেয়ালটা খেয়াল করেছো? কেমন নকশার মতো, কিন্তু বারবার রং পাল্টাচ্ছে। একটা মাত্র জানালা, সেখানেও ঘুটঘুটে কালো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে আপনাদের জন্য ফুচকা আনতে গিয়েছিলাম। ও আচ্ছা। আপনার বাসাটা বেশ অদ্ভুত, মানে বাইরের আলো একেবারেই ভেতরে আসে না। ভূপৃষ্ঠের গভীরে কোনো আলো থাকে না। এটা ফুচকা না, মানে এটা তো দেখতে কেমন বিস্কুটের মতো, আর একটা লাল রঙের পানি। এটা দেখতে অন্যরকম, কিন্তু স্বাদ একই রকম। খেয়ে দেখুন। খেয়ে দেখা যাক। উফ, আরে এটা তো একদম ফুচকার স্বাদের, মানে খুবই মজা। আরে তাই তো, এই লাল পানিটার স্বাদ পুরো ফুচকার টকের মতো। ডাক্তার সাহেব, ও সরি, মানে সাদিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। এটা কোনো বিষয় না। আজকে তাহলে আসি? ঠিক আছে, আমি এগিয়ে দিয়ে আসছি। না না না, আমরা একাই যেতে পারবো। পারবেন না। আসুন আমার সাথে, লিফট একেবারে আপনাদের বাসার সামনেই খুলবে। ঠিক আছে। আমরা যা দেখলাম চোখের সামনে, সেটাই কি সত্যি? তাই তো মনে হলো। আমার কেন যেন মনে হয় এখানে অন্য কোনো ব্যাপার আছে, যেটা আমরা বুঝতে পারছি না। তুমি করিম চাচার সাথে কথা বলে দেখবে, উনি অনেক দিন ধরে এখানে আছেন, উনি হয়তো কিছু বলতে পারবেন। হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে, কিন্তু উনি বলল যে সবকিছু নাকি না জানাটাই ভালো। এটা আবার কেমন কথা? আমার এখানে ভালো লাগছে না, তুমি কাল অফিসে গিয়ে অন্য কোনো বাসা দেখো। সেই পুরান ঢাকার বাসাটাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, সেটা কাল দেখছি। চলো এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে, আর তোমার শরীরটাও তো খুব একটা ভালো না, বিশ্রাম নেওয়া দরকার। চলো তো, এখন ঠিক লক্ষ্মীমের মতো ঘুমিয়ে থাকো। কি ঠান্ডা। এই শুনছো, আমার গায়ে কাঁথাটা একটু টেনে দেবে? এমন লাগছে কেন? এত বাতাস আসছে কোত্থেকে? এ কি, আমি শুনে পাচ্ছি কেন? রিজভি, রিজভি কোথায় তুমি? আমাকে নিচে নামো প্লিজ, আমাকে নিচে নামো। এই তো আমি। কি হয়েছে অপর্ণা, কি হয়েছে তোমার? প্লিজ আমাকে নিচে নামো। ওই লোহার দরজাটার ভেতরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি নড়তে পারছি না। কি বিদঘুটে দেখতে এই প্রাণীগুলো, ওদের গা থেকে কি সব গলে গলে পড়ছে। আমার ভীষণ ভয় করছে, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। অপর্ণা, কিচ্ছু হয়নি তোমার, এই যে আমি আছি তোমার সাথে। এটা আমাদেরই ঘর, এটা আমাদেরই ঘর। তুমি খুব বাজে স্বপ্ন দেখছো, কেউ তোমাকে নিয়ে যাচ্ছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, আমি অনুভব করতে পারছিলাম একটা বিশাল গোল চাকতির মতো কিছু উপরে ভাসছিল। আমি একটা টেবিলে শুয়ে আছি, সেটা শূন্যে ভাসছে। আশপাশে আজব দেখতে কিছু প্রাণী কি ভাষায় যেন কথা বলছে। হঠাৎ মনে হলো ওই চাকতির ভেতর থেকে কি যেন একটা আমাকে চুম্বকের মতো টানছে। এই অপর্ণা, তোমার গা হাত পা তো একদম ঠান্ডা হয়ে গেছে,
তুমি কম্বলের নিচে বসো তো একদম চুপ করে, আমি আরেকটা কম্বল নিয়ে আসছি, তোমাকে মুড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি হট ব্যাগে পানিও নিয়ে আসছি, পায়ের নিচে রাখলে দেখবে গা গরম হয়ে গেছে। না না, তুমি এখানেই থাকো, কোথাও যেতে হবে না, আমাকে একা রেখে কোথাও যেও না প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, আমি সব বাতি জ্বালিয়ে দিচ্ছি, টিভিও ছেড়ে দিচ্ছি, ভয়ের কিছু নেই। আমি হট কেটলি দিয়ে 2 মিনিটের মধ্যে পানি গরম করে নিয়ে আসছি। কি ব্যাপার, কেবল লাইন কেটে দিল নাকি? টিভিতে তো কিছুই নেই। ধুর, বন্ধ করে দিই। এই শুনছো? হ্যাঁ আসছি আসছি বাবা, একটু একটু অপেক্ষা করো। এই নাও তোমার হট ব্যাগ, আর এই যে একটু লেবুর চাও করেছি, খেয়ে দেখো চিনি ঠিক আছে কিনা, আশা করি তোমার ঠান্ডা কমে যাবে। টিভিতে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঝিরঝির করছে। কই দেখি। আহা, টিভিটার আবার কি হলো? নতুন টিভি, কি সব আজব ব্যাপার ঘটছে কিছুই বুঝতে পারছি না। আর বন্ধ হয়ে টিভিটা আবার নিজেই চালু হচ্ছে। Welcome to colony number 30. রিজভি, এটা বন্ধ করো, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, প্লিজ বন্ধ করো। উফ, রিমোটও তো কাজ করছে না, আমি তো মেন সুইচ অফ করে দিলাম। উফ, অসহ্য, ভেঙেই ফেলবো। বিজ্ঞান যুক্তির বাইরেও কিছু যুক্তি থাকে, যা নিয়ে কল্পবিজ্ঞানের অনেক তত্ত্ব রয়েছে। ভিন গ্রহের প্রাণী, যাদেরকে বিজ্ঞানীরা নাম দিয়েছে এলিয়েন, পৃথিবী সদৃশ্য অন্য কোনো পৃথিবীতে, এখান থেকে লক্ষ আলোক বর্ষ দূরে রয়েছে আরেক পৃথিবী, যেখানে রয়েছে জীবনের অস্তিত্ব, ভিন গ্রহের অতি বুদ্ধিমান প্রাণী। স্টিভেন স্পিলবার্গের ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল মুভিতে মায়াময় চেহারার ভিন গ্রহের যে প্রাণীর ছবি মানুষের মনকে ছুঁয়ে যায়, তেমনি এলিয়েন ভার্সেস প্রেডিয়েটর মুভিতে ধাতব ভয়ঙ্কর এলিয়েনের রূপ সবাইকে শিউরে দিয়েছিল। এরা পৃথিবীতে বসতি করতে চায় বা এখানকার মানুষদের সাথে বন্ধুত্ব করতে চায়, এমন অনেক কিছুই বলা হয়ে থাকে, কিন্তু নিশ্চিতভাবে তাদের অস্তিত্ব নিয়ে কেউ কিছুই বলতে পারে না। রিজভি আর অপর্ণার সাথে কলোনি নাম্বার 13-এ যা ঘটছে তা কি কেবলই নিছক ঘটনা, নাকি কল্পবিজ্ঞানের অতি কাল্পনিক বিষয়গুলো সত্যি ঘটছে? কলোনি নাম্বার 13 কি তাহলে এলিয়েন কলোনি? কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? অফিসের জন্য না বের হয়েছিলে? শরীর খারাপ করেনি তো? অপর্ণা, কটা বাজে? সকাল 8টা। কি বলছো? আমার ঘড়িতে তো সন্ধ্যা 6টা বাজে। আমি অফিসের জন্য বের হয়েছিলাম, কিন্তু তারপরে আমার আর কিছু মনে পড়ছে না। হঠাৎ দেখি ঘড়িতে অ্যালার্ম বাজছে, সন্ধ্যা 6টা বাজে। আমি ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ভেতরে এসে বসো তো আগে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। অপর্ণা, আমার মনে হয় আমাদেরকে এই কলোনিটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে। এখানে কোনো একটা সমস্যা আছে। আমি অফিসে গিয়ে স্যারের সাথে কথা বলতে চেয়েছিলাম যে এখান থেকে অফিসে আশপাশে যদি কোনো বাসা থাকে আমি উঠে যেতাম, কিন্তু এসব কি হলো কিছুই বুঝতে পারছি না। কাল মাঝরাত থেকে ইলেকট্রিসিটি নেই, চা বানাতে গিয়েছিলাম, সিলিন্ডারে কোনো গ্যাসও নেই, কলে পানি আছে কিন্তু সেটা বা কতক্ষণ থাকে কে জানে। এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। অপর্ণা, একটা ব্যাকপ্যাক গুছিয়ে নাও জলদি, আজই চলে যেতে হবে এখান থেকে। আর এই ফ্ল্যাটের জিনিসপত্র এগুলো কিভাবে নিবে? বেঁচে থাকলে আবার কিনবো, এখনই সব গুছিয়ে নাও, এখনই বেরোতে হবে। ঠিক আছে। কতক্ষণ ধরে নিচে নামছি, 30 তলা নেমে গেলাম মনে হয়, সিঁড়ি তো শেষ হচ্ছে না। একটু থামড়ে দিবে, আর পারছি না। আচ্ছা, তুমি তুমি এখানে বসো একটু। এসব কি হচ্ছে আমাদের সাথে? তুমি কাউকে ফোন করো তো। কোনো লাভ নেই, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই এখানে। বাইরের পৃথিবী থেকে আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। আমি জানি না আমাদের কি হবে। আজ তোমাকে খুব খুশির একটা খবর দিতে চেয়েছিলাম, কিন্তু কি খুশি খবর অপর্ণা, প্লিজ বলো। রিজভি, তুমি বাবা হতে যাচ্ছ। কি কি বলছো তুমি? এত আনন্দের একটা খবর তুমি এত দেরি করে বলছো কেন আমাকে? 2 দিন ধরে যা ঘটছে সময় পাইনি বলার। যে করেই হোক আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে।
Once you enter to the colony number 13, you cannot return. কে কে কথা বলছে? I am Velori. Welcome to colony number 13. কে কে আপনি? প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন। দুঃখিত, একটু আগে যে ভাষায় কথা বলছিলাম তা পৃথিবীর মানুষের কমিউনিকেবল ভাষা। বাংলা ভাষাটি সিস্টেমে লোড হয়েছে। এবার আমি তোমাদের কথার উত্তর বাংলায় বলতে পারবো। অত্যন্ত সমৃদ্ধ ভাষা এটি। 92 একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারি পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। অতি সুন্দর একটি ভাষা। এর মধ্যে অদ্ভুত গাণিতিক হিসেব আছে। সেন্ট্রাল সিস্টেমে এটিকে সংরক্ষণ করা হচ্ছে। ভেলনের শিক্ষার্থীদের জন্য এই গ্রহ থেকে আমরা এটি নিয়ে যেতে চাই। ফেলুন কি? তোমাদের গ্রহ পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে আমাদের গ্রহ ভেলনের অবস্থান। এখান থেকে মিলিয়ন মাইল দূরে। সেখানে অভিকর্ষ ত্বরণ কম হওয়ায় আমরা ভেসে বেড়াতে পারি। তোমাদের এখানে এভিস গোত্রের প্রাণী কেবল উঠতে পারে। আমি পাখিদের কথা বলছি। কিন্তু কিন্তু আপনি আমাদের কাছে কি চান? আমাদের নিজস্ব কোনো চাওয়া নেই। এটা ভেলনের সামগ্রিক চাওয়া। তোমাদের মানুষদের মস্তিষ্ক যেমন আলাদা, প্রত্যেকের চিন্তা আলাদা। আমাদের তা নয়। আমাদের দেহ আলাদা, কিন্তু মস্তিষ্ক এক। আমাদের সকলের চিন্তা এক। তোমাদের মস্তিষ্ক বিস্ময়কর এবং এর অনেক ক্ষমতা, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মাত্র 5 ভাগ তোমরা ব্যবহার করো। এর 50 ভাগ ব্যবহার করলেই তোমরা আমাদের গ্রহে আসতে পারতে। দেখুন, আপনি সব কথার মানে আমরা বুঝতে পারছি না। আমাদের যেতে দিন। সেটা আপাতত সম্ভব নয়। তোমাদের মানুষদের মধ্যে বিস্ময়কর এক অনুভূতি রয়েছে, যাকে তোমরা ভালোবাসা বলো। তোমাদের দুজনের ভালোবাসায় একজন পৃথিবীতে আসছে। আপনি কি করে জানলেন? তোমাদের চোখের কর্নিয়া দেহভেদ করে কিছুই দেখতে পারে না। সেটা দেখবার জন্য তোমাদের এক্সরের প্রয়োজন হয়। কিন্তু ভেলনের সম্মিলিত মস্তিষ্ক যে কোনো দৈর্ঘ্যের আলোক রশ্মি উৎপাদন করতে পারে। তাই আমি তোমার ভেতরে সব দেখতে পাই। তোমাদের এই রহস্য না জানা পর্যন্ত কলোনি নাম্বার 13 থেকে তোমরা বের হতে পারবে না। কি বলতে চান আপনি? জোর করে আটকে রাখবেন আমাদেরকে? আপাতত কিছু প্রাথমিক পরীক্ষার জন্য তোমাদের দুজনকে আলাদা করে নিয়ে যাচ্ছি। রিজভি, দেয়ালগুলো কেমন চেপে আসছে। মনে হচ্ছে এর ভেতরে ঢুকে যাব। না, আমার কাছে আসবে না। আমার কাছে আসবে না। অপর্ণা, ভয় পেও না। আমি আছি তোমার সাথে। কিচ্ছু হবে না। আমিও তো দেয়ালের ভেতরে ঢুকে যাচ্ছি। তোমরা শান্ত হও। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হচ্ছে। এতে তোমাদের বাহ্যিক ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু অপর্ণা, যেহেতু তোমার ভেতরে একটি প্রাণের অস্তিত্ব আছে, এভাবে চিৎকার করা তোমার এবং তার জন্য ক্ষতিকর। তাই নিরাপত্তার স্বার্থে আমি কিছু সময়ের জন্য দুজনকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই। গুড লাক। ভেলোর পৃথিবী থেকে 200 আলোকবর্ষ দূরের এক গ্রহ, যাদের সৃষ্টি বিগ ব্যাং বা মহাবিশ্বের মহাবিস্ফোরণের সময়। একটা স্থির বিন্দু থেকে মহাজগতের সৃষ্টি। বিজ্ঞানীরা বলে থাকেন আমাদের পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী ছড়িয়ে আছে মহাবিশ্বে, যার খুব সামান্যই আমরা জানি। পৃথিবীর সৃষ্টির বহু আগেই ভেলোর সৃষ্টি হয়, যাকে কালো গ্রহ বলা হয়। এই গ্রহে অক্সিজেনের অস্তিত্ব নেই। কার্বন ডাই অক্সাইড দিয়েই এখানকার অধিবাসীরা বেঁচে থাকে। ওদের রক্ত রূপালী, অনেকটা পারদের মতো। একটা সামগ্রিক সত্তা থেকে তাদের সৃষ্টি হয় বলেই এদের দেহ ভিন্ন, কিন্তু মস্তিষ্ক এক। মস্তিষ্কের 100 ভাগ ব্যবহারের কারণে এরা বুদ্ধিমত্তায় মানুষের চেয়ে অনেক উন্নত। কেবল একটা জায়গায় পিছিয়ে স্পর্শ এবং আবেগময় অনুভূতি। নাসা থেকে মোর্স কোডের মাধ্যমে একটি সিগন্যাল ভেলোরের সেন্ট্রাল সিস্টেমে আসে। প্রথম তারা পৃথিবীতে আসে 1950-এ। অ্যামাজনের গহীন বনে তারা অবতরণ করে। তারা চায়নি তাদের অবস্থান সম্পর্কে কেউ জানুক, কিন্তু অতি গোপনীয়তা রক্ষা করার পরও সারা পৃথিবীতে খবর হয়ে যায়
মানুষকে ইউএফও বা আনআইডেন্টিফাইং অবজেক্ট নামে ডাকতে শুরু করে। সেখান থেকে আসা বাসিন্দাদের বলতে থাকে ভিন গ্রহের প্রাণী। এরপর ভেলোরের বাসিন্দারা বহু বছর পর এক নতুন প্রযুক্তি আবিষ্কার করে নিজেদের ব্ল্যাক হোলের মাঝে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে তারা স্থির বলয় তৈরি করে, যার মাঝে তাদের স্পেসশিপ বা মহাযান অবতরণ করলে তা কোনোভাবেই কারোর চোখে পড়বে না। কলোনি নাম্বার 13 তাদের এক অস্থায়ী ক্যাম্প। তাদের সূক্ষ্ম গবেষণার জন্য একজোড়া নরনারীর দরকার ছিল। সে কারণেই খুব ছক বেঁধে রহমত বিল্ডার্সের নামে রিজভি আর অপর্ণাকে কলোনি নাম্বার 13-এ নিয়ে আসা। ওদের সম্পর্কে আগ থেকেই সব তথ্য তাদের কাছে ছিল। কি লেখা আছে ওদের ভাগ্যে তা অদৃষ্টই বলে দেবে। অদ্ভুত এই গ্রহের প্রাণীরা, ভীতি তাদের সবচেয়ে যুক্তিহীন মানবিক অনুভূতি। আমার কাছে তেমনটা মনে হয়নি। আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু এরা যুক্তিহীন আবেগকে প্রশ্রয় দিতে পছন্দ করে। এই বিস্ময়কর ব্যাপারটি অনুসন্ধানেই আমাদের এখানে আসা। যুক্তিহীন আবেগকে প্রশ্রয় দিয়ে এরা বংশ বিস্তার করে। এরা একসাথে থাকে, যাকে পরিবার বলা হয়। দেখো, পর্যবেক্ষণ মনিটরে দেখা যাচ্ছে গোলাকার একটি জীবের অস্তিত্ব, যার এখনো পুনর্বিন্যাস হয়নি। এদের সেডেটিভসের ডোজ শেষ, এক্ষুনি জেগে উঠবে। এরা ঘুমিয়ে থাকলে এদের রক্তচাপ কম থাকে, মাসল অ্যাক্টিভিটি থাকে না, কিন্তু মস্তিষ্ক কার্যকর থাকায় প্রত্যেকটি অর্গান অ্যাক্টিভ থাকে। মনিটরে দেখো দেহের মাসেলের অ্যাক্টিভিটি কিভাবে বাড়ছে। প্রথমেই চোখ কাজ করা শুরু করেছে। রিজভি এখানে নেই অপর্ণা, সে অন্য কক্ষে আছে। সে ভালো আছে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কি চান আমার কাছে? আমাকে যেতে দিন। তোমার ভেতরকার বিস্ময়কর এই অর্গানটির একটি আদল আমরা তৈরি করব, বলতে পারো রেপ্লিকা, যা আমাদের প্রয়োজন। আমাদের বংশবৃদ্ধি প্রক্রিয়াটি তোমাদের থেকে একেবারেই আলাদা। আমরা ক্লোনের মাধ্যমে দেহের বিস্তার করি। তাই আমাদের সৃষ্টির শুরুতে এলিসা আর হ্যালিয়ান নামে দুটি সত্তা সৃষ্টি হয়। প্রথমে এদের কোনো লিঙ্গ ভাগ ছিল না। আমরা যখন প্রথম পৃথিবীতে আসি, মর্স কোডের সংকেত শুনে, তখন আমরা এ সম্পর্কে জানতে পারি। আপনারা আমাকে নিয়ে কি করতে যাচ্ছেন? তোমার শরীরের ভেতর মেসেঞ্জার সেল ইনপুট করা হয়েছে। তোমার ভেতর আরেকটা জীবন ধীরে ধীরে বড় হচ্ছে। তোমাদের চিকিৎসা বিজ্ঞান বলে এই শিশুটির পৃথিবীতে আসতে 9 মাস সময় লাগবে, কিন্তু আমরা একটি গ্রোথ জিন ভেতরে স্থাপন করে দেব, যাতে করে এই শিশুটির বেড়ে ওঠার প্রতিটি সময় আমরা পর্যবেক্ষণ করতে পারি। এই বিশেষ গ্রোথ জিন ভেলোনের কেন্দ্রীয় গবেষণাগারে তৈরি করা হয়েছে, যাতে এই 9 মাস সময়কাল 1 মাসে সংক্ষিপ্ত হয়ে যাবে, ঠিক টাইম ল্যাপসের মতো। মানব দেহ মহাজগতের এক বিস্ময়কর সৃষ্টি। মহাবিশ্বে আরও প্রাণীকুল আছে, কিন্তু অনুভূতি দিয়ে আরেকটি প্রাণের সৃষ্টি কেবল তোমরাই করতে পারো। আমরা চাই এই সৃষ্টি রহস্য পুরো মহাবিশ্বের সকল গ্রহান্তরে পৌঁছে যাক। মানুষের প্রযুক্তি এতটা উন্নত নয় যে তারা আমাদের কাছে আসতে পারে। এর আগে আমরা এবং 100 আলোকবর্ষ দূরের তৃতীনের বাসিন্দারা এসেছিল এখানে। তৃতীনরা অনেক উন্নত সভ্যতা ছিল। তোমাদের ইতিহাসে মিশরীয় সভ্যতাকে প্রথম উন্নততম সভ্যতা বলা হয়ে থাকে। পিরামিডের মতো এমন অত্যাধুনিক প্রযুক্তির নিদর্শন 1000 বছর আগে কিভাবে তৈরি হলো তা মানুষের কাছে আজও বিরাট রহস্য। মিশরীয়দের এই উন্নত সভ্যতা যারা গড়ে দিয়েছিল তারা আর কেউ নয়, অন্য গ্রহের থ্রাতিন, আনুবিস, আইসিস, আমুনরা নামে যে দেবতাদের ছবি তোমরা মিশরীয় সভ্যতার হাইরোগ্লিফিক্সে দেখতে পাও, তারা আদতে তৃতীনের বাসিন্দা। মিশরীয়দের সাথে তাদের বন্ধুত্ব পৃথিবীর আর্কিওলজিস্টরা যাদের দেবতা বলেছেন বা আকাশ থেকে আসা দূত। এর আগে সিসিলিয়া সভ্যতা এসেছিল, যারা মায়া সভ্যতার উত্থান করেছিল। ইনকা সভ্যতা, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা, সকলের উত্থানে রয়েছে ভিনগ্রহবাসীদের অবদান। এরা এতটাই বন্ধুত্ব করে ফেলেছিল, একটা সময় এই সভ্যতাগুলোর মধ্যে অহংকার আর লোভ চলে আসে। এরা নিজেদের মধ্যে হানাহানি শুরু করে, রাজ্য জয়ের নেশায় নিজের স্বজাতিকে ধ্বংস করতে থাকে। চেঙ্গিস খা, তৈমুর লং,
কুবলাই খাঁ এমন সব রক্তপিপাসু ক্ষমতালোভী শাসকরা। তখন ভিনগ্রহবাসীরা পৃথিবীতে আসা বন্ধ করে দেয়। হিংস্র মানবকুলের সাথে তাদের বন্ধুত্বে ছেদ পড়ে। আমাদের পৃথিবীতে আগমন এসবের অনেক পরে। তখন মানুষ উন্নত হতে শুরু করেছে, বিজ্ঞান উন্নত হতে শুরু করেছে। আমরা পৃথিবীতে আসবার পর আমাদের উপস্থিতি সবাই টের পেয়ে যায়। আমাদের মহাকাশযানকে সবাই ইউএফও, ফ্লাইং সসের, উড়ন্ত চাকতি বিভিন্ন নামে ডাকতে শুরু করে। সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে অনেক রকমের গল্প বানাতে থাকে। সংবাদপত্রে খবর বের হয়, অনেক গল্প কাহিনী লেখা হয়, কত গল্প আমাদের নিয়ে চলচ্চিত্র বানানো হয়। পৃথিবীর মানুষ তাদের এই মেধা যদি অন্য কাজে ব্যবহার করত, তাহলে নিজেদের প্রাকৃতিক সম্পদ নিজেরাই ধ্বংস করত না, নিজেদের জলবায়ু নিজেরাই বিপন্ন করত না। আমাদের আগমনের কারণ মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের আরও আধুনিকতম প্রযুক্তি দেবার উদ্দেশ্য ছিল না। প্রযুক্তিতে আমরা অনেক বেশি এগিয়ে, এমনকি বিভিন্ন আরব বর্ষ দূরে যে অন্য গ্রহের বাসিন্দারা আছে তাদের চেয়েও খানিকটা। কেবল একটা ব্যাপারে তোমরা মানে মানুষরা এগিয়ে, তা হলো আবেগ, ভালোবাসার অনুভূতি, যা দিয়ে তোমরা একটি শিশুকে জন্ম দিতে পারো। ভেলনের অধিবাসী সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার 100 ভাগের 1 ভাগ। তোমাদের সাথে আমাদের যে ব্যাপারটা আলাদা সেটা হলো তোমাদের মৃত্যু আছে, আমাদের নেই। আমরা অমর, আমাদের কোনো মৃত্যু নেই, কোনো জরা নেই। বেঁচে আছি অনন্তকাল ধরে। আমাদের দেহ অনেকগুলো, কিন্তু আমাদের মস্তিষ্ক একটাই। আমাদের সকলের বিচ্ছিন্ন চিন্তা একীভূত হয়ে একটি চিন্তা হয়। তাই আমাদের পক্ষে মৃত্যু শব্দটি অসম্ভব। কয়েক কোটি বছর ধরে জীবনের স্বাদ নিতে নিতে আমরা ক্লান্ত। আমাদের মধ্যে নতুন করে জন্মাবার কোনো সম্ভাবনা নেই, কারণ মৃত্যুরও আশঙ্কা নেই। ভেলনের সকল নারী সত্তা দেখতে আমার মতো, অর্থাৎ অ্যালিসার মতো, আর সকল পুরুষ সত্তা দেখতে হ্যালিয়ানের মতো। তোমাদের প্রযুক্তিতে যাকে ক্লোন বলা হয়ে থাকে, তুমি যাকে দেখতে পাচ্ছ, আমরা হচ্ছি অ্যালিসা আর হ্যালিয়ানের ক্লোন। আমাকে কি করতে হবে? কিছুই না, তুমি আমাদের গবেষণাগারে নিবিড় পর্যবেক্ষণে থাকবে। প্রজননতন্ত্রটির মডেল তৈরি হয়ে গেলেই তোমাকে মুক্ত করা হবে। রিজভি কোথায়? ওকে আপনারা কি করেছেন? ওর কিছুই হয়নি। ওর প্রজনন গ্রন্থিরও আমরা একটি রেপ্লিকা তৈরি করছি। আমরা ভেলনবাসীরা তোমাদের এই প্রযুক্তি আয়ত্ত করতে চাই। আমরা চাই আমাদের বিকাশ হোক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তোমার গর্ভে যেই শিশুটি আছে তার একটি ক্লোন আমরা তোমার কাছে দিয়ে যাব। সে অবিকল তোমার এই শিশুটির মতোই রক্ত মাংসের হবে, কিন্তু আমাদের প্রথম প্রজনন তন্ত্রের রেপ্লিকার সাথে তোমার এই শিশুটিকেও আমাদের সাথে নিয়ে যেতে হবে, না হলে সেখানে কার্যকর হবে না। না, আমার বাচ্চাকে আমি দেব না, কিছুতেই দেব না। রিজভিকে ছেড়ে দাও তোমরা। তুমি শান্ত হও। বেশি উত্তেজনা তোমার এবং তোমার শিশুর জন্য খুবই ক্ষতিকর। যেহেতু শিশুটি হেলনের দ্বিতীয় প্রজন্মের প্রথম শিশু, তার বৃদ্ধিতে কোনো বাধাই দেয়া যাবে না। তোমাকে স্নায়ু শিথিলকারী পানীয় দেয়া হচ্ছে। এতে তুমি শীতল নিদ্রায় চলে যাবে। তুমি যখন নিদ্রা থেকে জাগবে, তোমার পাশে এক ফুটফুটে শিশুকে দেখতে পাবে, পৃথিবীর প্রথম ক্লোন নবজাতক। এই নবজাতকটি ভেলনের অধিবাসীদের পক্ষ থেকে সবুজ পৃথিবীর মানুষের জন্য উপহার। যে ভালোবাসা প্রকৃতি তোমাদের দিয়েছে তাকে আগলে রাখতে শেখো। নতুন প্রজন্মের জন্য হিংসা, লোভ, ধ্বংস থেকে বের হয়ে এসো। এখানে যা ঘটেছে তার কিছুই তোমার মনে থাকবে না। আমার সাথে এমন করো না। আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। অপর্ণা, অপর্ণা, অপর্ণা ভালো আছে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কোথায় আছি? আমাকে এভাবে এই বক্সের মধ্যে রেখেছেন কেন? আমার সব কিছু অসাড় লাগছে, আমি নড়তে পারছি না। আপনার একটি ক্লোন তৈরি করা হচ্ছে রিজভি। তাকে পৃথিবীতে
রেখে যাওয়া হবে অপর্ণার সাথে। আপনি আমাদের সাথে ভেলনে যাচ্ছেন। কি বলছেন এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তার সাদিয়া, আপনি বা এখানে কি করছেন? ও ভেলনদের তৈরি প্রথম জৈবিক রোবট। সে প্রথম পৃথিবীতে এসেছিল 50-এর দশকে রেকি করতে। মানুষের সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে 70 বছর ধরে আমাদের দিয়েছে। এই কলোনি নাম্বার 13 ওর তৈরি করা। সঠিক ম্যাগনেটিক ফিল্ড এখানে সে তৈরি করেছিল, যাতে আমাদের আগমনের খবর পৃথিবীর কোনো মহাকাশ সংস্থা বা বিজ্ঞানীরা জানতে না পারে। ওনারা ঠিকই বলেছেন। করিম মিয়া, আপনিও ওনাদের সাথে আছেন? আমি সবার সাথে আছি সৃষ্টির আদি থেকে অনন্তে। সবার ক্ষয় হয়, আমার কোনো ক্ষয় হয় না। আমি আছি সবখানেই। স্ট্যান লি মার্ভেল কমিক্সের বিখ্যাত সব সুপারহিরো চরিত্রের স্রষ্টা। উনি ওনার সুপারহিরো মুভিতে ক্যামিও অ্যাপিয়ারেন্স করতেন, কারণ উনি ওনার সৃষ্টির মাঝে তার শৈলী দেখতে ভালোবাসতেন। তুমি যাকে করিম মিয়া বলছো, উনি থাকবেন মহাবিশ্বের সব প্রান্তে, সব সৃষ্টির মাঝেই তিনি আছেন। আমাকে কি করবেন আপনারা? আমাকে যেতে দিন। অপর্ণার আমাকে দরকার। সব ঠিক হয়ে যাবে। তুমি টাইম ক্যাপসুলে ঘুমিয়ে পড়বে এখনই 1000 বছরের জন্য। যখন তুমি জেগে উঠবে, তোমার কিছু মনে থাকবে না। তুমি পৌঁছে যাবে ভেলনে। তোমার ঘুম শান্তির হোক। না না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অপর্ণা, অপর্ণা, অপর্ণা। মা, এই যে এই নীল আকাশ, এটা কত বড়, আর এর মধ্যে কি আছে? তারা আছে, অনেক গ্রহ আছে। আচ্ছা, ওখানে কি আমাদের মতো আরো অনেক প্রাণী আছে? এই পৃথিবীর মতো কি আরো পৃথিবী আছে? হ্যাঁ মা, আছে। তাই বাবা, সত্যি বলছো? আচ্ছা, ওদের সাথে আমাদের কখনো দেখা হয় না কেন? হ্যাঁ, দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। কি বলছো তুমি, বলো তো? মেয়েটা এমনিতেই কি সব আজব আজব জিনিস সারাদিন বলতে থাকে। ওকে আর উল্টাপাল্টা কথা বল না তো। আমার না অনেক রাত হয়েছে মা, এবার ঘুমোতে যাও। না, আমি ঘুমাবো না, কালকে তো ছুটির দিন। বাবা আমাকে আজকে একটা মুভি দেখাবে বলেছে। মুভিটার নাম ইটি। অনেক সুন্দর মুভি, ভিন গ্রহের প্রাণীদের নিয়ে, তাই না বাবা? একদম ঠিক বলেছো মা। চলো আমরা ঘরে যাই। ঠিক আছে, তোমরা যাও, আমি রান্নাঘর গুছিয়ে আসছি। এই তো আমরা ঘরে চলে এসেছি। বাবা, আজকে এলিসা আসবে না? আজকে এলিসার একটা কাজ পড়েছে, তাই ও আসবে না। কিন্তু তোমার পেছনে দেখো কে এসেছে। হ্যাঁ, করিম দাদু, এতদিন পর তুমি আসলে। কেন আসবো না? তোমার সাথে দেখা না হলে কি চলে? আজ আমরা সারা রাত খেলবো, কিন্তু লুকিয়ে লুকিয়ে। মা বুঝতে পারলে খুব বকবে। একদম বকবে না, সে বুঝতেই পারবে না। তুমি, আমি আর বাবা মিলে টাইম ট্রাভেলে যাব, আর তোমার মার সাথে তোমার বাবার একটা ক্লোন রেখে যাব। সে কিছুই বুঝতে পারবে না। ঘুম থেকে ওঠার আগেই আমরা চলে আসব। ইয়ে, কি মজা! দাদু দাদু, আমরা কোথায় যাচ্ছি আজকে? এখান থেকে 300 আলোকবর্ষ দূরে এন্ডোমিডা গ্যালাক্সিতে। কোটি কোটি আলোকবর্ষ দূরের কত গ্রহ, কত নক্ষত্র, কত জানা কত অজানা লুকিয়ে আছে তাদের মাঝে। আমাদের পৃথিবীর অবস্থান সেখানে ক্ষুদ্র একটা বিন্দুর মতো। হয়তো কোনো এক অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এই বিশাল আকাশ ভেদ করা মহাবিশ্বের অপার রহস্য। তার আগ পর্যন্ত সবকিছুই থেকে যাবে ধোঁয়াশা কুয়াশার ভেতরে।